আসসালামু আলাইকুম। আর মাত্র একটি পর্ব, তারপরই শেষ হয়ে যাবে আমাদের প্রিয় উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে। এই দীর্ঘযাত্রায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের প্রতি রইল অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। উপন্যাসটি শেষ হবার পরে আপনারা কোন ধরনের বা কী উপন্যাস শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী শুরু করব নতুন গল্পের নতুন যাত্রা। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের শেষ পর্ব। মেঘ বেঘোরে ঘুমাচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশিই সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে ওঠে, তার সংস্পর্শ পেলেই আবিরের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ের নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করল। মেঘ ঘুমের মধ্যে আটকে উঠেছে। কোণঠায় চোখ মেলতেই আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করল, ভয় পেয়েছ? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করল। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বোলাতে লাগলো। কিছু সময় নীরবতায় কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আঁচড় দিতে দিতে ডাকলো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে আসতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 হয়েছে। এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙুলের নখ দিয়ে আবিরের বুকের উপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতেই আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের উপর A+M লিখতে হবে না ম্যাডাম। এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলেছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির। গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে আসছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে আসছো। বলো আবির, এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটল। আবির মৃদুস্বরে ফের বলল, কি বলতে চেয়েছিলে বলো। আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম। আপনার রুমের দেয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করায় সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না, তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তুলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমি দিলশা ডাকবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না। আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাহিরে কেউ বলেছিল? বাহিরে মানুষ শুধু বাহিরের নিউজ দিতে পারে, বাড়ির ভিতরে কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিল। আব্বু? হ্যাঁ, কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজোরি করছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়্যাক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শোনোনি, সবই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরও আপনি এত ভীত ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল।
আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানেই এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাইরে থাকাকালীন হঠাৎ আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বুর মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহও ছিল। তাই তখন বিষয়টা সেভাবে গুরুত্ব দেইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে। আচ্ছা, এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়লেও পাশাপাশি দুটা রুমে দুই কপত কপতির চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোফায় হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানভীরের নাম্বার বের করে দুই একবার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানভীরও একইভাবে ছটফট করছে। ভোরবেলা আলো ফোটার আগেই সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। তবে জান্নাত আর আসিফকে কেউই ডাকেনি। আবির আগেই বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করেই ডাকেনি। তানভীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘ আর আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরেই আসিফ আর জান্নাত আসছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম। বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চলল। এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই। তোরা নবদম্পতি, এখন সুযোগ তোদের লাগবে। আবির মেকিস্বরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরাই করে নিতে পারবো। এই জন্যই তো বাসর রাতে বউ নিয়ে পালাইছিস। আবির শব্দ করে হাসলো, সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা ভেজাচ্ছে। ঢেউয়ের গতিতে ছুটোছুটি করছে। আরিফ আর হৃদও তাদের সঙ্গ দিচ্ছে। আরিফ আর আসিফ তানভীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। একসময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকে, বন্যা দাঁড়াও। জি ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় বলতে বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানভীরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানভীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানভীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেওছো। সেসব কৈশোরের আবেগ ছিল। এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচিউর হয়েছে। তোমাকে তানভীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবেনি। যেদিন প্রথমবারের মতো তোমাকে নিয়ে ভেবেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত ও শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টায় আছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্নছাড়া, শুধু তোমার জন্য সেই লাইফস্টাইলে পরিবর্তন এনেছে। আমি এখন পর্যন্ত তানভীরকে কম করে হলেও 50টা ঘড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনোদিন ভুলেও একটা ঘড়ি পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সে ওই ঘড়িটা ঠিকই পড়েছে। এমন ছোটখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথম প্রথম আমি ওকে বলে বলে সব কাজ করাতাম। এখন সে আমার থেকেও বেশি বুঝে। আমার বিয়ের ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানভীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা হয়তো আছে। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরি ছেলের কাছে বিয়ে দিবে। সেদিনই রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বই কিনে পড়াশোনাও শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানভীরও নিজেকে সেভাবে উপস্থাপন করতে চেয়েছে। তবে প্রতিটা মানুষের আবেগ অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না, শুধু তানভীরের অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি। তানভীর যদি একবার বলে সে চাকরি ব্যবসা কিছুই করবে না, তবুও তাকে কেউ কিছু বলবে না, অন্ততপক্ষে আমি তো নই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকায় নয়, বরং ওর নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা, তানভীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম। সবাই জানে আমার ছোটখাটো বিজনেসের 70% শেয়ার আমার নামে। কিন্তু তারা কেউ এটা জানে না এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানভীরের, 20% মেঘের, 20% আমার, আর বাকি 10 মিম আর আদির।
এই কথা তানভীর পর্যন্ত জানে না। আমি কোনোদিন ওকে জানানোর প্রয়োজনও মনে করিনি। আমি তানভীরকে সবসময় সুযোগ দিয়েছি। ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানভীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায়ই রাগারাগি করেন। কিন্তু মেঘ, আমরা দুজনেই তানভীরকে পুরোপুরি সাপোর্ট করছি যেন পড়াশোনা করে একটা জব নিতে পারে। তোমার ইচ্ছেকে প্রাধান্য দিতেই তানভীর সবকিছু ছেড়েছে। সেই তুমি যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? বন্যা ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির চেষ্টা করছেন, এগুলোর কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করেন না, এমন অগোছালো জীবনযাপনও পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছু করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। না, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানভীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ এখানে থাকুক। আবির ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন করে ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, প্রেশারটা মনে হয় 20-এ নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগেই আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বন্যা থ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। বন্যা একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানভীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিক মতো প্রপোজ করতে না পারলে আজকের পর আমার ভাবির দিকে ভুলেও তাকাতে পারবে না, এই আমি বলে রাখলাম। এই যে আমার উনি সাক্ষী। আবির নিরেট কণ্ঠে বলল, একদম ঠিক, আজকেই তোর জন্য লাস্ট চান্স। আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানভীর মলিন হেসে বলে উঠল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, একসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবে না, খিদায় বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তানভীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বন্যাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বন্যা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর বন্যার পাশ ঘেঁষে দাঁড়াতেই বন্যা চমকে উঠে কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানভীরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তানভীর বন্যার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো, নিষ্ক্রিয় এই পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়া মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলা মেয়েটাও একটা সময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে এভাবে রিয়্যাক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। মেঘের বিষয়, বাসার সব বিষয় নিয়ে সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলছিলাম আমি কথা বলতে চাইছি না, তবুও আপনি জোর করছিলেন, তাই না চাইতেও রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম, আপনি সেটা না বুঝেই রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সব সময় দেখে আসছি আপনি খুব দায়িত্বশীল একটা ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সেই আপনি কি না আমার সাথে এমন কাজ করলেন? মেঘের বিয়ের আগেও 2-3 দিন আমার কল রিসিভ করেননি, নাম্বার ব্লক করে রেখেছিলেন, এখন একদম বাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ, আমি সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনো এমন হবে না, সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর। আমার ওপর রাগ করে আমাকেই কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আমাকে এই সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলুন। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঠিক মতো কথাও বলতে পারছে না। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে আকস্মাৎ এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে শঙ্কাজনক কণ্ঠে বলতে শুরু করলো, এই মেয়ে চুপ করো, কী সব বাজে কথা বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই করব।
হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব, তবুও তোমাকেই বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার। আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো। বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানভীরের দিকে তাকিয়ে আচমকা তানভীরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় তানভীর কিছুটা ঘাবড়ে গেছে। আশেপাশে অবেক্ষণ করে কাঁপা কাঁপা হাতে বন্যার পিঠে হাত রাখল। প্রথমবারের মতো তানভীর বন্যার ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। তানভীরের হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলোর ধপধপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলে সবচেয়ে ম্যাচিউর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট্ট বাচ্চার মতো তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল, ভাবুক। বন্যা তানভীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরে তানভীরকে ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত সরাতেই ফুলগুলো দেখতে পেল। বন্যা তানভীরের দিকে তাকিয়ে তপ্তস্বরে পড়ল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল, তোমাকে দেওয়ার জন্য। দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চান? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী। দিলে তোমাকেই দিব। কিন্তু কথা হলো, হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিয়ে দিলে কি তুমি রাগ করবে? না মানে, আশেপাশে অনেক মানুষ আছে, হাঁটু পানিতে হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি শুরু করে তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে, এমনি দেন। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবন তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতার আনন, হৃদয়ের উষ্ণ প্লাবন। আমার ছায়াবৃত্ত জীবনের দীপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন। তুমি আমার ছন্নছাড়া জীবনের সুনিপুণ নাটাই। এই বিস্তৃত জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসার সমুদ্রের তরঙ্গা নাই যার কোনো অন্ত নেই। আমাদের জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসার জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো। না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব। মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দুপা করে পেছাতে পেছাতে এক পর্যায়ে আতঙ্ক উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। আসিফ জান্নাতদের ব্রেকফাস্ট প্রায় শেষ দিকে। এমন সময় আবির আর মেঘ আসছে। আসিফের সাথে দুই একটা কথা বলে খেতে বসেছে। আইরিন নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে। হৃদ আর মিম পাশাপাশি বসেছে, দুজনেই বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে। কক্সবাজার আসতে আসতে হৃদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যদিও হৃদ মিমের থেকে বয়সে কিছুটা ছোট, তবুও তাদের বন্ডিং খুব ভালো। দুজন দুজনকে তুই তুই করে বলে। হৃদ যেখানেই যায় মিমকে ডেকে নিয়ে যায়, কিছু খেলে মিমকেও দেয়। আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে, তখন সেভাবে কিছু মনে হয়নি। কিন্তু রাতের আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে। কেন, কি হয়েছে, এর কোনো উত্তর আরিফের কাছে নেই। ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে। মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলা তো দূর, তাকিয়েও দেখে না। আর এই বিষয়টাই আরিফের সহ্য হচ্ছে না। বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু মিম আচ্ছা, ওকে বলে কথা কাটিয়েছে। আরিফ অনেকক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে। আবির চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে খাবি না? খিদে নেই। আরিফ হনহন করে চলে গেছে। আসিফ, জান্নাত, আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, ওরা আবার কি হলো?
আরিফকে ইচ্ছেকৃত খোঁচানোটা মিমের স্বভাব। আজও তেমন কিছু করছে কিনা সেটা বুঝিয়ে মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল। মিম তখনও হৃদের সাথে গল্পে মেতে আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে। এক একটা আইটেম চেক করছে, ভালো লাগলে মেঘকে দিচ্ছে, আর ভালো না লাগলে আগেই দূরে সরিয়ে দিচ্ছে। আজ সবাই সেন্ট মার্টিন যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেডি হতে চলে গেছে। মেঘ লাগেজ খুলে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে। বন্যা আর তানভীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে। নাস্তা শেষ করে বন্যা যেই রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হলো। হৃদ কপাল কুঁচকে জানতে চাইল, কোথায় গিয়েছিলে? কাছেই। আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে? বন্যা উত্তর দেওয়ার আগে তানভীর এসে গম্ভীর কণ্ঠে বলল, বন্যা রুমে যাও, আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি। কে কার শালা? তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে? শালা? কিন্তু আমার বোন তো আপনার বউ না। আজ না হলেও ভবিষ্যতে তো হবে। হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে উচ্চ শব্দে ডাকলো, আপু। বন্যা মৃদু হেসে রুমে চলে গেছে। হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে। তানভীর হৃদকে নিয়ে রুমে গেছে। কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একবারে রেডি হয়ে বেরিয়েছে। রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে। মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো। মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে। দেখতে একদম পরীর মতো লাগছে। হৃদ প্রশস্ত আঁখিতে তাকিয়ে বলে উঠল, বেআইন, তোকে তো পুরাই নায়িকা লাগছে। মিম একগাল হেসে বলল, ধন্যবাদ। আমি যে তোর বেআইন হই এটা তুই কিভাবে জানলি? ছোট আপু তোর ভাইয়াকে পছন্দ করে, আর তোর ভাইয়াও। হ্যাঁ জানি। আমি আর মেঘ আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম। হৃদ শক্ত গলায় প্রশ্ন করলো, তার মানে তুই আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমি কেন, এখানে সবাই জানে। বন্যা ভাবি, আর তোকে তো এই কারণেই আনা হয়েছে। কি? জি। হৃদ আকস্মাৎ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, পচা মেয়ে কোথাকার। আরিফ পেছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, হৃদ, মিমকে একদম ছোবে না। মিম চমকে উঠে পেছনে ঘুরল। ওষ্ঠ উল্টে মাথায় হাত বোলাতে বোলাতে আরিফের দিকে তাকালো। আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভ্রু কুচকালো। হৃদও কিছু বুঝতে পারছে না, নিরাধার মুখ করে বলল, সরি। টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। মেঘ, বন্যা, জান্নাত তিনজনই আজ শাড়ি পরেছে। আবিররাও পাঞ্জাবি পরেছে। আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার, বিভিন্ন স্টাইলে ছবি তুলে দিচ্ছে। মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে পড়েছে। হৃদ আর আরিফ কাছাকাছি বসা। প্রথমে আনন্দে লাফিয়ে ট্রলারে উঠলেও মিম এখন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে। আবিররা ছবি তোলাতে মনোযোগী, তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না। ঢেউয়ের নিমিত্তে চলন্ত ট্রলার কম্পিত হলেই মেঘ বারবার কেঁপে উঠছে। আরিফ আর হৃদ আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে। মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠে পড়ল, ওই হৃদ, সর, আমি এখানে বসবো। হৃদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে। হৃদ সরতে যাবে, আরিফ তার আগেই বলে উঠল, এদিকে এসে বসো। মিম হৃদের দিকেই তাকিয়ে আছে। ঢেউয়ের ধাক্কায় ট্রলার কাঁপতেই মিম পড়ে যেতে নিল। আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো। ভয়ে মিমের হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়েও ছাড়ল না। মিমের কম্পিত হাতটা আরেকটু শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শুধালো, ভয় লাগছে? হ্যাঁ, কিছু হবে না, ভয় পেও না। খানিক বাদে ট্রলার আবারও কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের ওপর দিয়েই আরিফের হাত খামছে ধরেছে। আরিফ শীতল চোখে মিমের উগ্র আননে চেয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসল। আস্তে করে বলল, তোমার না খুব সাহস? এই কি তবে সাহসের নমুনা? মিম আর চোখে তাকালো। আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো। আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইল, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটা ছাড়াতে ব্যর্থ হলো। মিম গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো। এই হাত ছাড়া যাবে না। কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিম ভ্রুকুচকে প্রশ্ন করলো, মানে? আরিফ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী। তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুচকে বিড়বিড় করলো, তোমার কি মাথায় সমস্যা? কি আবল তাবল বলছো? আরিফ মুচকি হেসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভ্যালিতে, তুমি বললে নীল দিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আকস্মাৎ বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা ভাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করলো, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু।
আমি বাবু না, ওকে হাত ছাড়ো, আমি হৃদের পাশে বসবো। আরিফের হাসি মুখে সহসা আধার নেমেছে, কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ওর পাশে বসবে না, বসলে শুধু আমার পাশেই বসবি। কেন? ও আমার বেয়াই, বন্ধু, ওর পাশে কেন বসবো না? আমি বারণ করছি তাই? তুমি আমাকে বারণ করার কি? আমি তোমার ভাই, তানভীর ভাইয়াও তো আমার ভাই। ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি, আমার প্রয়োজন তাই বারণ করছি। আজব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন মানে? আরিফ মিমের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে চাপা স্বরে বলল, ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে? আমি ঝগড়া করি না, কখনোই না। তুমি তো অবুঝ একটা বাবু। এখনো এখনো কি? কিছু না। আবির মেঘ কম করে হলেও শখানেক ছবি তুলে ফেলেছে। আসিফ আর জান্নাতও বেশ কিছু ছবি তুলেছে। তবে বন্যা লজ্জায় তানভীরের দিকে ঠিকমতো তাকাতেই পারছে না। যে কয়টা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্যমনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো, এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না? সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো? বন্যা ঠোঁট বেঁকিয়ে পড়ল, সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিলেন না। হাই রে, তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ, অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখেছো কত সুন্দর করে ছবি তুলছে? আর তুমি? বন্যা মৃদুস্বরে বলল, ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারেন। তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চলো আজই বিয়ে করব। না। কেন? পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি। ইস, বিয়ে করব না বললেই হলো? ভালোই ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। বন্যা মুচকি হেসে পড়ল, আপনার এত সাহস? নিজের সাহসে না কোলালে প্রয়োজনে আশেপাশের সবার থেকে সাহস ধার নিব, তবুও তোমাকে আমার করেই ছাড়বো। এতটা পর জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘকে ছাড়ছে না। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে, তবে কিছুই বলছে না। ছবি তোলা শেষে জান্নাত উষ্ণ কণ্ঠে বলে উঠল, ভাইয়া, তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন? আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আজকের আকাশটা দেখেছো? চারদিকে শুধু সাদা মেঘের উড়ুপ। সেই মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে আর্তনাদের বিজ্ঞপ্তি কোথায় দিবে বলো? আসিফ মেকিস্বরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দি, মাঝে মাঝে বের করে দেখবি, আবার সযত্নে রেখে দিবি। আবির উচ্চ শব্দে হেসে বলল, বুদ্ধিটা কিন্তু খারাপ না, ফাজিল। সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে। তানভীর রুমের সামনেই দাঁড়ানো। বন্যা বের হতেই বলল, চলো। কোথায়? ঘুরতে। খুব ক্লান্ত লাগছে, কোলে নিতে হবে। বন্যার আকস্মাৎ সকালের ঘটনা মনে পড়ে গেছে। আবিরের মতো তানভীরও যদি একই কাজ করে বসে, তার জন্য আগেভাগে বলে উঠল, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, চলো। সবার রাতের খাবার শেষ, অথচ তানভীরদের আসার কোনো নাম নেই। বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল। রিসিভ করতেই উষ্ণ স্বরে বলল, চাঁদ, সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই। এটা কিন্তু আমার আপনার এলাকা না। 10 মিনিটের মধ্যে চলে আসছি। ঠিক আছে। মাঝখানে একদিন কেটে গেছে। কক্সবাজারের আশেপাশে সবকিছুই মোটামুটিভাবে দেখা শেষ। বন্যা আর তানভীরের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে আবির কাবাব মেয়ে হার্ডের মতো তানভীরের পেছনে লেগে আছে। বন্যা আর তানভীর আলাদাভাবে কোথাও গেলে 30 মিনিটের ওপরে হলেই ওয়ার্নিং স্বরূপ কল দেয়া শুরু করে, অথচ আবির মেঘকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে। সকালের ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে, আজ মাইশা আপুর ডেলিভারি। আবির সবার উদ্দেশ্যে বলল, আমাদের যেতে হবে, তোমরা চাইলে আরও 2-1 দিন থাকতে পারো। আসিফ শান্ত গলায় বলল, তার কোনো প্রয়োজন নেই, ঘুরতে আসছি ঘুরলাম, এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত। ঠিক আছে। হুট করে ডিসিশন নেওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি, তাই বাসেই রওনা দিয়েছে। বন্যা আর হৃদ একসঙ্গে বসেছে। তানভীর আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে। তাদের সামনে মিম, আইরিন, আসিফ আর জান্নাত বসেছে। আবির আর মেঘ পেছনের দিকে বসেছে। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল, আমার বান্দরবন যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিছুদিন পর আবার আসব, তখন সাজেক, বান্দরবন সব ঘুরবো। আবার? তো কি করব? তুমি যদি মাইশা আপুর বাবুর কোলে নেওয়ার জন্য বায়না না করতে, তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না। চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম।
আমি কি জানতাম নাকি? আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো। মিনিট খানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির ঠোঁট কামড়ে হেসে আচমকা বলে উঠল, তোমার যে ছোট বাবু এত পছন্দ এটা তো আগে জানতাম না। জানলে কি করতেন? আবির ফিসফিস করে বলল, মাইশা আপু মা হওয়ার আগে তোমাকে আম্মু ডাক শোনাতাম। মেঘ রাগে স্বরে বলল, আপনার কি একটুও লজ্জা নেই? লজ্জা থাকাটা কি জরুরি বউ? হ্যাঁ খুব জরুরি। তুমি একটু দিবে? আমি কি দিব? লজ্জা? উহ, আমি আপনার সাথে বসবই না। আবির নিঃশব্দে হেসে বলল, বাচ্চা মেয়ে স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবে না। মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, দোহাই লাগে বাসে অন্তত এমন কথা বলবেন না। আবির উদাসীন কণ্ঠে বলল, ঠিক আছে, বাকি কথা রাতে হবে। মেঘ জানালার বাইরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিতে আবিরের দিকে ঘুরল। আবিরের কিছু সময়ের নীরবতায় মেঘের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। মেঘ আবিরকে এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখল। আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আবিরের দুষ্টমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নীরবতা একদমই সহ্য করতে পারে না। আবির কিছুক্ষণ চুপ থাকলেই মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয়। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, এই শুনছো? বলো, একটা গান গাও। এখন? হ্যাঁ, কি গান? তোমার ইচ্ছে। আবির আস্তে করে গলা ঝেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো, তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি শুধু আবিরের ময়না। ময়না, তুমি আবিরের ময়না। এদিকে বন্যা আর হৃদ দুজনেই ঘুমাচ্ছে। তানভীর ঘাড় কাত করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে। অনেকক্ষণ পর বাসের ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে। অর্ধ ঘুমে থেকে তানভীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। তানভীর তখনও একদৃষ্টিতে চেয়ে আছে। পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিররা বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে। মাইশা আপুর হাজবেন্ড ওটি রুমের বাইরে অপেক্ষা করছে। পাশেই একটা কেবিনে আবিরের মামা, মামি, আব্বু, আম্মু, মালা, সাকিব সহ মাইশার শ্বশুরবাড়ির কয়েকজন বসে আছে। আবিরের মামার বাড়ির দিকে মাইশার বেবি প্রথম। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেঘ এতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে। মেঘের বোধশক্তি হওয়ার পর এই প্রথমবার কারো ডেলিভারির মুহূর্তে হাসপাতালে উপস্থিত হয়েছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না। ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। এক মুহূর্তের জন্য নিজেকে মাইশা আপুর জায়গায় চিন্তা করতেই অতর্কিতে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে। মেঘ কেবিনে ঢুকে মালিহা খানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, টেনশন করিস না। মেঘ শীতল চোখে তাকাতেই মালিহা খান মলিন হাসলেন। আকস্মাৎ পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল। বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরেছে। নবজাতককে কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে, কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না। মেঘ কোনো মতে শক্ত গলায় বলল, ভাইয়া বাবুকে আপনি কুলে নেন প্লিজ, আমি নিতে পারবো না। মাইশার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে। মাইশার হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসেই মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে। মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, মেঘ তুমি বলেছিলে বাবুকে কোলে নিবি, অন্ততপক্ষে একবারের জন্য নাও। মেঘ আবিরের দিকে তাকালো। আবির মৃদু হেসে চোখে ইশারা দিল। মেঘ বিছানায় বসে দুহাত বাড়িয়েছে। মাইশার হাজবেন্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল। লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অঝরে কাঁদছে। দু একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে। কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গে কালবৈশাখীর ঝড়ের মুখোমুখি হলো। অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দু চোখ টলমল করছে। বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখে পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে। মালিহা খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আম্মু আর শাশুড়ির কাছে নিয়ে গেছে। বাবুর কান্না, বাড়ির সবার হই হুল্লোড় মেঘ সহ্য করতে পারছে না। মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে। আবিরও এক দৌড়ে বেরিয়েছে। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, এই মেঘ। কান্নার জন্য মেঘ কথাই বলতে পারছে না। আবির ফের বলল, কি হয়েছে তোমার? মেঘ কাঁদতে কাঁদতে শুধু বলল, মা হওয়া কত কষ্টের। আবির নিঃশব্দে হেসে বলল, এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে। মেঘ ক্রন্দিত নয়নে তাকাতেই আবির নড়ে উঠল। সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, সরি। তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না। এবার তো কান্না থামাও প্লিজ।
তানভীর, মিম, আরিফ, আসিফরা কিছুক্ষণ পরে হাসপাতালে আসছে। সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাইশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে। একসময় আবিরও মেঘের সঙ্গে সঙ্গ দিল। বাবুর নাম, চোখ, ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়েই তর্ক বিতর্ক লেগেছে। আলী আহমেদ খান বাহিরে ছিলেন। আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে আসছেন। আলী আহমেদ খান আসতেই আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো। আলী আহমেদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন। আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, বাহিরে আসো, কথা আছে। আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 10 মিনিট পর কেবিনের দরজায় দাঁড়িয়ে তানভীরকে উদ্দেশ্য করে বলল, তানভীর, বাসায় গেলে সবাইকে নিয়ে যাস। রুম ভর্তি মানুষ, তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারল না। মেঘরা বাসায় ফিরেছে 10টার দিকে। সবাই সবার মতো শুয়ে পড়েছে। মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে। আবিরের রুমটা অনেক বড় হওয়ায় মেঘের একা থাকতে ভয় লাগে, তাই ড্রয়িং রুমে চলে আসছে। টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। মেঘ এক পর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। প্রায় 12টার দিকে মালিহা খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে আসছেন। মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘড়ির দিকে তাকালেন। আবিরের আব্বু, চাচ্চু কেউই এখনো বাসায় ফিরেনি। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকলেন, মেঘ, এই মেঘ। এখানে ঘুমাচ্ছিস কেন? রুমে ভয় লাগে কেন? জানি না। মালিহা খান সোফার এক পাশে বসলেন। মেঘকে নিজের উড়ুতে শুইয়ে দিয়ে চুলে হাত বোলাতে বোলাতে বললেন, মাইশার বাবু দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ। সংসার জীবন বড়ই কঠিন মা। এই জীবনে ভয়কে জয় করেই চলতে হবে। আবির এখনো ফিরছে না কেন? জানি না, কল রিসিভ করছেন না। আচ্ছা, তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো, বড় আম্মু। বল। একমাত্র ছেলের বউ হিসেবে তোমার কি আমাকে পছন্দ? পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি? এখন ঘুমানোর চেষ্টা কর, না হয় মাথা ব্যথা করবে। কিছু সময়ের মধ্যেই মেঘ ঘুমিয়ে পড়েছে। 10-20 মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে। মালিহা খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায়। আম্মুর কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। আবিরের হাসি দেখে মালিহা খান রাগী স্বরে হুঙ্কার দিলেন, তোর দায়িত্ববোধ কি কোনোদিনও আসবে না? আসবে। কবে আসবে? বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফেরে? মেয়েটা এমনিতেই ভয় পায়, তার উপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস। তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার? আবির মুচকি হেসে বলল, সরি। তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থাকে না? থাকে তো। তাহলে তোর আব্বু কোথায়? চাচুরাই বা কোথায়? আসতেছে। কোথায় গিয়েছিলি? আব্বু এসে সব বলবি, আমি আপাতত ওকে নিয়ে যাই। চাচু এসে মেয়েকে এ অবস্থায় দেখলে আমার খবরই আছে। আবির ঝটপট মেয়েকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে। আজ শুক্রবার, বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকেই রান্নার আয়োজন চলছে। কাছের আত্মীয় স্বজনরা ইতিমধ্যে চলে আসছেন। এতটা পথ জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত। এজন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদুস্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ। মন আর মেজাজ দুটাই চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরেই তানভীরের কল আসছে। বন্যা রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্ট্রেস। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানভীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না। কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছিলেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানভীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসায় কি কোনো সমস্যা? না। বলো। তানভীরের গম্ভীর কণ্ঠ শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদু হেসে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্যই মনটা একটু খারাপ। এখন বলুন, মেঘ মিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলল আমাকে নিয়ে কোথায় যাবে। কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। তুমি চিন্তা করো না, বনুরা সময় মতো পৌঁছে যাবে। বন্যা মলিন কণ্ঠে বলল, আপনি আসবেন না?
ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে আসছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথার কাছে বসে আস্তে করে বললেন, কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? বন্যা নীরবে ঢোক গিলছে। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা তুলেছে। তাদের ছেলের অতীত ভুলে আমরা যেন আবার চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। বুকে অজানা ভয় হানা দিচ্ছে। চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকলো, বন্যা। তুই কি তানভীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আখিতে তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বন্যা তখনও অঝরে কেঁদেই যাচ্ছে। বন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতেও ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্য সেদিনের আচরণ দেখেই আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করল, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়ারা সবাই জানে। তাহলে মুখ ফুলিয়ে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা? আশ্চর্য, ওনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরার টুকরা ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক। আমরা রূপা, রূপা নিয়েই সুখে থাকবো। কি বলিস? বন্যা অনম্র হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনো খানবাড়িতেই আছেন। সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে আসছে। দরজায় ঠোকা দিয়ে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি? আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভ্রু নাচাতেই আরিফ মুচকি হাসলো। মিম ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এত ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ, এখন বলো কেন আসছো? তোমাকে দেখতে। মিম দু হাতে নিজের দু গালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার মনে কি চলে? তোমার হাবভাব আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। কি বিচার দিবে? বলবো বলবো যে তুমি আমার সাথে অসভ্যতা করো। ভাইয়া যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি বিচার দিব। আরিফ পকেট থেকে 2 ডজন লাল রঙের কাঁচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে আসছি। তুমি পড়লে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর না লাগে যেন। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। লজ্জা আর কুণ্ঠায় মিমের উজ্জ্বল দৃষ্টতা আরও বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেনি মিম। দুজনের সম্পর্কটাও খুব বেশি মধুর নয়। এ বেলায় দুটা ভালো কথা বললে ও বেলাতেই ঝগড়া লেগে যায়। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তন মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানভীরকে নিয়ে বন্যাদের বাসার সামনে আসছে। বাইক থেকে নামতেই আবির চটজলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানভীর হতবিহ্বল। কাজের নাম করে সকাল থেকে 2-3 ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। 100 হেয়ারস্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানভীরের পরনের পাঞ্জাবিটাও আবিরেরই দেয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদুস্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? তানভীর ভ্রু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি নতুন জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসলো। সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতেই আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। মেইন গেটের ভেতরে এক পা রাখতেই তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ,
আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তারা ছাড়াও বন্যার বড় আপুর শ্বশুরবাড়ির মানুষজন, বন্যাদের আত্মীয় স্বজনের ড্রয়িং রুম পরিপূর্ণ। বন্যার আব্বু হেসে বললেন, নতুন জামাইয়ের আসতে এত দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকি হেসে বিড়বিড় করলো, সারপ্রাইজটা কেমন? আই অ্যাম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাদমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনা শেষে তানভীরকে টেনেও শপিং থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনের দুটা লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজোরি করেই দুইটা লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে যেদিন প্রপোজ করবে সেদিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গা দুটা দিবে, কিন্তু হুট করে কক্সবাজার যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছিল। এদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনেই লেহেঙ্গা পরবে, তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুইটাই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল না, তুই খুব ভালো করেই জানিস তোর বোনের বায়নার কাছে আমি আবির নাথিং। আলী আহমেদ খান ভারী কণ্ঠে ডাকলেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলেছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যার আব্বু, চাচ্চু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তানভীর ধীর স্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুদের দিকে তাকানোর বিন্দুমাত্র সাহসও অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পেছনে দাঁড়ানো। বন্যার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দিই, সে সাফিউদ্দিন খান তানভীর ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই, বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ে মেহেরনাজ মুনতাহা বন্যার সাথে তানভীরের বাগদান সম্পূর্ণ করে রাখতে চাচ্ছি। গতকাল রাতে অলক্ষিতভাবে সিদ্ধান্ত নেয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢোক গিলল। গত রাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল আর সেই আলোচনার সর্বাধিনায়ক যে আবির ছিল এটা বুঝতে সময় লাগলো না। গত 2 দিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলোকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীরের খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধ চোখে উপচে পড়ছে তার। বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তেই আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসল। ছেলেটা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের আলাপচারিতা শেষে বন্যা আর বন্যার বোনকে ডাকা হলো। 2 বোন একসঙ্গে নামছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি আর বন্যার পরনে তানভীরের কিনে রাখা সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানভীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় চিরে হিমশীতল হাওয়া বয়ে গেল। বোন ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসইভাবেই সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গহনাও পরেছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখা মাত্র নিজের অজান্তেই তানভীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয়ে বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভেতর থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাহনি দেখে আবির অতর্কিতে তানভীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে আঙ্গুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বসেছে। একটা সোফায় বন্যারা 2 বোন পাশাপাশি বসা। তানভীর বন্যার পাশে বসেছে আর বন্যার বোনের পাশে তার হবু হাজবেন্ড। মোজাম্মেল খান চোখে ইশারা দিতেই আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটল। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো? মেঘের কপালের উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অনুদার আলোকচ্ছটা হলেও
আবিরের হৃদয়ে নিরন্তর দীপ্তির মেলা। মেঘ হালকা ধমকের স্বরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞায় ভাবো, প্রশংসাটা না হয় রাতের জন্য তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দু হাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদান সম্পন্ন হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস টেনে পরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের অনামিকা আঙুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গে বন্যার দু চোখ চিকচিক করছে। তানভীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্তও জানতো না বন্যা। বন্যার বোন হৃদের মুখে থেকে তানভীরের কথা শুনেই বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিমরা আসতেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিশেষে বন্যার আব্বু গতরাতের আলোচনার কথা বন্যাদের জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাও করতে পারেনি। আপাতত বাগদান সম্পন্ন হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার দিকে একবার নজর বুলিয়ে আকস্মাৎ বন্যার কানের কাছে ফিসফিস করলো, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে। আবৃত্ত অনুভবের নিমিত্তে পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের নেশাক্ত দৃষ্টি, মায়াবী আদল, অকৃপণ হাসি দেখে বন্যার ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যা চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, সরি। সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানভীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণস্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানভীর আজ থেকে শুধুই বন্যার। মনের সব ভয়, ভীতি, শঙ্কা ভুলে যেতে চায় ডিরালায়। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে, বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনের ভিড় কমতেই তানভীর আকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্ত পর আবিরও জড়িয়ে ধরল। তানভীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেই তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই আনুকূল্য আমি কোনোদিনও ভুলব না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহার কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমার বাড়িতে নিচ্ছি না। আমার বউয়ের বউ বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে ঘরে তুলব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে এত বছর বান্ধবীটাকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘকে বুকে জড়িয়ে আদুরে কণ্ঠে বলল, তুই তো আমার সব কিছু। তুই পৃথিবীতে আসছিলি বলেই আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসছিলি বলেই আমি আবির ভাইয়ার মতো ভাই পেয়েছি, আর বন্যার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসার অন্ত ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা ভাই বানের জলে ভেসে আসছি, না কি বলো আসিফ? জি ভাইয়া, আমারও তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার স্বরে বলল, সবার মধ্যে কি ভাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানভীর ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কাটার চেষ্টা করলো। তারপর নিরেট কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যা লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আইরিন বলে উঠল, মানি না, মানব না। সবার বেলায় ভালোবাসি আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানভীর ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের ওপর বন্যার হাত রাখল। তার উপর নিজের হাত রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিকে ছেড়ে দিব। তুমি যদি ইচ্ছেকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো?
বন্যা আর তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের উপর নিজের হাত রেখে নিরেট কণ্ঠে বলল, আর আমার বউয়ের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসলো। তানভীর বন্যা ফের বলল, জি ভাই, বুঝেছি। রাকিব হুট করে বলে বসলো, মেঘের জন্মের পর থেকে মেঘের ওপর তো তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলা তো দূর, মেঘের দিকে কেউ তাকালেই তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখনো আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দুই একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলি বলে মেঘ তোর ওপর রাগ করেছিল, আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের ওপরই। 11 বছরের ছেলেটার মাথায় তখনই 60টা সেলাই লাগছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারলেও মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাইরে থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যেই শুনলি সেই জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি। কেন? জয়কে মারতে। মারলি তো মারলি, একেবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা না হয় নাই বললাম, এই তুই আবার অধিকার নিয়ে কথা বলিস? মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আধমরা করে ফেলতি, আর এখন তো প্রকাশ্যে তোর বউ। কেউ কিছু বলা তো দূর, তাকালেই তুই মাটিতে কুপে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার বউ শুধু আমার। কেউ খারাপ নজরে তাকানোর দুঃসাহস দেখালে আমি আবির তার জীবনকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়ব। মেঘ নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তেই মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতের লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে পড়ল, আমার দেয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, জামার সাথে ম্যাচিং হয়েছে তাই পরেছি। মিথ্যে বলো না মিম, আর যাই হোক তোমার সাথে মিথ্যেটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাহনি দেখে আতঙ্ক আর কুণ্ঠায় চোখ সরিয়ে নিল। মিম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না। মাগরিবের নামাজের পরপর তানভীররা সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু, আবিরের আব্বু চাচ্চুকে এগিয়ে দিতে বেরিয়েছে। রিদ, আদি, মিম, আরিফরা আগেই বেরিয়ে গেছে। মেঘ আর আবির বন্যার আম্মু, মামি আরও অন্যান্যদের সাথে কথা বলছে। তানভীরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে সরু গলিটা পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সামনে চলে গেছে, আচমকা কিছু ভেবে পেছনে ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যার নিস্তব্ধ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বন্যার মাথায় দেয়া ঘোমটার এক সাইড টেনে বন্যাসহ নিজের মাথা ঢেকে দিল। বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীতিকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতেই বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বন্যার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশে চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতেই এই দৃশ্য দেখল। মেঘ ঠিকমতো বোঝার আগেই আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্তস্বরে বলল, চোখ ধরেছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার, একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই হয় না? বন্যা তো আমার বান্ধবী হয়। দেখি না একটু। আবির দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জের মতো কথা বলো না। আপনি খুব খারাপ। তাই? ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাতে দেখাবো, এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো মাথা ব্যথাই নেই। রাকিব আর রাসেল কোনো রকমে অফিস টানছে। আবিরকে কিছু বলার মতো অবস্থা নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। সবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও স্ব-ইচ্ছায় না। আবির মেঘের বিয়ের আগে থেকেই একটা মিটিং আটকে আছে। সেই মিটিংয়ের জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখল বিছানার ওপর আবিরের শার্ট, প্যান্ট, টাই সুন্দর করে গুছিয়ে রাখা আছে, অথচ মেঘ রুমে নেই। আবির ভ্রু কুঁচকে রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। মালিহা খান, হালিমা খান, মিম আদির সাথে মেঘ গল্প করছে। মূলত তানভীরের বিয়ে নিয়েই আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কেউ না জানলেও তানভীরের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা আগেই হয়েছিল। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন।
অনেক বছর যাবৎ পূর্ণাকে চিনে জানে, আচার আচরণও ভালো, সব মিলিয়ে কারোরই কোনো আপত্তি ছিল না। তানভীরের ওপর অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছে করে তানভীরকে আগে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকস্মাৎ উচ্চ শব্দে ডাকলো, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিহা খান শান্ত গলায় বললেন, ডাকছে, যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে, এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালো করেই জানতাম, তাই আগে ভাগে শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে, সব মিলিয়ে ব্যস্ততায় আবিরের রুমটাকে এখনো আপন করেই নিতে পারেনি। মেঘের জামা কাপড়ের প্রায় সবই এখনো মেঘের রুমে রয়ে গেছে। মেঘ সেগুলোই টুকটাক গোছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতেই আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। ওখানে কি করিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস, ঠিক আছে? মেঘ গুনগুন করে গান গাইতেছে আর আপন মনে ওয়ারড্রপে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে আকস্মাৎ বেডের নিচে একটা বড় লাগেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভেতর কেমন যেন কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচে থেকে লাগেজটা বের করলো। লাগেজে তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির গোছা থেকে লাগেজের চাবি বের করে লাগেজটা খুলল। লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তেই কপালে কয়েক স্তর ভাঁজ ফেলল। উপর থেকে দু একটা জিনিস সরাতেই আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরো অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতেই একটা শাড়ি চোখে পড়ল। গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপরে একটা চিরকুট লেখা, আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরীর চেয়েও সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না, শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি। এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরো 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার উপর দিয়েই কোনো রকমে শাড়িটা পরলো। গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগের হওয়ায় নতুনের মতো আর নেই, তবুও মেঘের কাছে এটাই যেন আকাশসম আবেগ, কারণ এতে আবিরের আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাতেই তারিখ সহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে প্রতিটা জিনিস খুব যত্নের সাথে প্যাকিং করে রেখেছে। এক পাশে সব দেখে শেষ করার আগেই মেঘের নজর আটকায় অন্য পাশের হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের ওপর এক কর্নারে পৃষ্ঠা নাম্বার লেখা। প্রথম পৃষ্ঠাতে অগোছালো অক্ষরে লেখা, যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আবার আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্ততপক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার আক্ষেপ বুকে চেপে একরাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহরে সব আছে, কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেঘকে ছাড়া একদমই ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে। অতঃপর 23 নাম্বার একটা পৃষ্ঠাতে আবার নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যিই কি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনেও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানী মুখটা ভেসে উঠছে মেঘ। মানুষ তো কত ভুল করে, কই এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠার পর আরেকটাতে লেখা, এই দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলতেছি। আমার জীবন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারদিকে সবেতে বিরক্তি জমে গেছে। মেঘের দু চোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে।
বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাচের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজে রেখে লাগেজ আটকালো। দুই একটা পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো উঠাতে উঠাতে রুমের মাঝ বরাবর চলে যাওয়া পৃষ্ঠাটা উল্টালো। ওইটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময়ে হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুলে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিন তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলতেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যায়, তবে জেনে রাখিস আমি আবির আমৃত্যু তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরেছি। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উঠতে যাবে তখন নজর পড়ে সামনের দেয়ালের দিকে। আগের রুমে অনেক জিনিসপত্র থাকায় এই দেয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম সম্পূর্ণ পরিষ্কার হওয়ায় দেয়ালের কালো পর্দার ওপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহলও কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দা টেনে দেয়াল উন্মুক্ত করে দিল। দেয়ালে কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি থাকায় মেঘ ঠিকমতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই থমকে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা আমৃত্যু ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারির দিকে তারিখ লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল তখনই ছবিটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটাও মেঘ আজ বুঝে গেছে। মেঘের দু চোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারেন। মেঘ এক পা করে পেছাতে পেছাতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। পেছনে ঘোরার আগেই আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির গত 11 বছরে তোমাকে 100 কোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধে কাঁদতে লাগলো। যেই কান্নার কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুখ। আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমৃত্যু ভালোবাসি তোকে। মিনিট 10 পর রাকিবের কল আসে। আবির কল রিসিভ করতেই রাকিব বলে উঠল, মিটিংয়ের আর মাত্র 30 মিনিট বাকি। কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট? তুই না বের হয়েছিলি, এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছি। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্য কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিগুড় চিমু খেয়ে পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু।